তো অপর্যবেক্ষণ দোষ এই টিকাটা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। এটা হচ্ছে 12 নম্বর অধ্যায়, দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে আরোহমূলক দোষ। তো এই অধ্যায় থেকে দুটো টিকা আসবে পরীক্ষায় 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় দুটো টিকা আসবে, 4, 4, 8। তো এগুলো হচ্ছে 4 মার্কের, 4, 4 করে 8 দুটো টিকা আসবে। তো এটা ছাড়াও বাকি যে টিকাগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি, পরপর শেয়ার করলাম এক্সট্রা ক্লাসে, এখন যা হচ্ছে সব এক্সট্রা ক্লাস। তো এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, আমি এখন যেটা দিচ্ছি কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ। হ্যাঁ, তো এই যে ছয়টা টিকা পড়লেই তোমাদের 100% 4, 4 করে দুটো আসবে 8 নাম্বার। এখান থেকে 8 মার্কে 8-এর 100% কমন। তো এগুলো কিন্তু আমি রিসেন্ট শেয়ার করলাম। তো আজকে নিয়ে এই এক্সট্রা ক্লাসে এটা দেওয়ার পর তোমাদের এই অধ্যায়টা কিন্তু তোমাদের কমপ্লিট। মানে তোমরা এই রিসেন্ট ভিডিওস অপশনে গিয়ে দেখবে, পরপর 3-4টা ভিডিও, সব কাছাকাছি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো এক্সট্রা ক্লাসে কিন্তু আমি তোমাদের এই আরোহমূলক দোষ 12 নম্বর অধ্যায়টা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। তো এক্সট্রা ক্লাস হচ্ছে যারা যে অধ্যায় বুঝতে পারোনি, যে অধ্যায়ে নোট পাওনি, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য এক্সট্রা ক্লাস। আর মেইন ক্লাস সবার আগে আমি বলে দিই, আমার 12টা অধ্যায় আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। 12টা অধ্যায়, এই যে যুক্তি অধ্যায় আরোহমূলক দোষ 12টা অধ্যায়, এটা আমার টিউশনের চ্যানেল। এখানে আমার টিউশনের সমস্ত নোট, সমস্ত লজিক, সমস্ত এমসিকিউ এসিকিউ আমি যা লিখে দিয়েছি, যেগুলো পড়লে এমসিকিউ এসিকিউতে টোটাল 40-এর 40, আর ব্রড প্রশ্নে তুমি নোট লিখবে না লজিক লিখবে, যা শেয়ার করেছি যেগুলো পড়লে 100% সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক, যেগুলো পড়লে 40, 80, 100%। আমি যা লিখিয়ে দিয়েছি, যা লজিক করিয়ে দিয়েছি, তার বাইরে একটা প্রশ্ন আসবে না পরীক্ষা। এমন প্রশ্ন আসবে না যে তোমরা পারবে না, এটা হতে পারে না। তোমরা মেইন ক্লাসগুলো করে নেবে, সঙ্গে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি। প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস আছে, যেই অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আমি কোন অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস হতে পারে সেগুলো তোমরা ভিজিট করে নেবে, সব পেয়ে যাবে, কোনো টিউশন নিতে লাগবে না। তো যারা এখনো আমার চ্যানেলটা ভিজিট করোনি, কোথায় পাবে? ভিডিওস অপশনে, চ্যানেলের ক্লিক করে ভিডিওস অপশনে গিয়ে পরপর এই অধ্যায়ে যে এখনই বললাম এই অধ্যায়ের টিকাগুলো পেয়ে যাবে। তারপর সমস্ত এক্সট্রা ক্লাস পাবে। আর একটু পেছন দিকে গেলে তোমরা সব মেইন ক্লাসগুলো পাবে। যুক্তি অধ্যায় থেকে 12টা অধ্যায় সিরিয়ালি পেয়ে যাবে। তারপর যত অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসগুলো পেয়ে, মোট কথা তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের 2024 সালের জন্য কোনোটা ক্লাসই বাদ দেওয়ার নয়। যদি 80-80 পেতে হয় তো যেগুলো ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ক্লাস করো। আমি 100% বললাম, এই সুবিধাটা তোমরা কোনো টিউশনে পাবে না যদি 80-80 পেতে হয়। যা লিখিয়ে দিই, যেগুলো দিয়েছি সেগুলো পড়ো, কেউ আটকাতে পারবে না। তোমার কোন অধ্যায় দরকার, কোন অধ্যায় নোট দরকার, কোন অধ্যায় লজিক দরকার, কোন অধ্যায় এমসিকিউ দরকার, শুধু সাজেশন দরকার, না তুমি পরীক্ষায় পাস করতে চাও, সব ধরনের সাজেশন, সব ধরনের নোট যা লিখে দিই সব কিছু পড়লে ব্যাস, তোমার কেউ আটকাতে পারবে না। এবার তোমার ব্যাপার, তুমি কোনটা পড়বে। আর একটা কথা বলি, ভিডিওস অপশন যেমন দেখবে, কমিউনিটি পোস্ট যে অপশনটা আছে, চ্যানেলের কমিউনিটি পোস্ট যে অপশনটা আছে, সেখানে প্রতিদিন চেক করবে। সেখানে কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ের মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস, এর ফলে কি হলো, তোমরা একবারই পেয়ে যাচ্ছ। মনে করো আরোহমূলক দোষ, এই যে আরোহমূলক দোষ কি কি টিকা, সবগুলো একবারে পেয়ে যাচ্ছ। তারপর মনে করো যে নতুন ক্লাস আর পুরানা ক্লাস, মানে এই 2024-এ সব একবারই পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকটা অধ্যায় সেখানেও পেয়ে যাচ্ছ, আর সঙ্গে ভিডিওস অপশনে ক্লিক করে মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস। তো প্লিজ দুটাই তোমরা দেখবে, তোমার যেখানে দরকার। তো চলো, অপর্যবেক্ষণ দোষটা টিকাটা আমি তোমাদেরকে কিন্তু আমি এখন আগে পড়ে শোনাই, তারপর তোমরা লিখে নিবে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা মুখস্থ 1 মিনিটও লাগবে না মুখস্থ করতে। তো ক্লিয়ার হয়ে গেল। এগুলো কিন্তু বাকিগুলো তোমরা পড়ে নেবে, এরকম করে প্রত্যেকটা অধ্যায় নোট লজিক যা আছে সবগুলো পড়ে নাও, একদম 80-তে 80। আমার তোমরা টিউশন তো পড়েছো, কিন্তু আমার টিউশনের নোটপত্র লজিক পড়ে দেখো, কেউ আটকাতে পারবে না। সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, কেউ আর প্রত্যেকটা প্রশ্নে তোমরা যদি সঠিক উত্তর দিতে হয়, তো আমার মেইন ক্লাসের সঙ্গে এক্সট্রা ক্লাস যেগুলো করাচ্ছি করো, কেউ আটকাতে পারবে না। তোমার কোন অধ্যায় দরকার, প্রত্যেকটা অধ্যায়, যে ক্লাসটা তুমি টিউশনে বুঝতে পারোনি সেই ক্লাসটা আমার চ্যানেলটা ভিজিট করে করো, 100% বললাম 1 মিনিটে তুমি বুঝে যাবে। এবার চলো, অপর্যবেক্ষণ দোষ উত্তরটা হচ্ছে, আগে আমি তোমাদেরকে পড়ে শোনাই, তারপর হচ্ছে বাকিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো যারা পুরানা স্টুডেন্ট তাদেরও মুখস্থ হয়ে যাবে, যারা নতুন স্টুডেন্ট তাদেরও মুখস্থ হয়ে যাবে। তো আজকে মুখস্থ কর, তাহলে এই অধ্যায়টা ফাইনাল তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো, অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো না দেখা। আগে আমি তোমাদের পড়ে শোনাই, তারপর আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? বাকি যেভাবে পড়াই।
অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো না দেখা বা উপেক্ষা করা। তাই কোনো নির্ভুল সিদ্ধান্ত লাভ করার জন্য যে বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা উচিত ছিল তা যদি পর্যবেক্ষণ না করা হয় তাহলে যে দোষ সৃষ্টি হয় তাকে অপর্যবেক্ষণ দোষ বলে। আগে আমি তোমাদের নোটটা পড়ে শোনাই যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, ঠিক আছে? তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দাঁড়ি প্যারা চেঞ্জ করে লিখবে অপর্যবেক্ষণ দোষ দুই প্রকার, সেগুলি নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। প্যারা চেঞ্জ করে লিখবে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ। যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় দৃষ্টান্ত লক্ষ্য করা হয় না তখন এই দোষ ঘটে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে যেমন দিয়ে পয়েন্ট করে একটা উদাহরণ দেবে, ভোরবেলায় দেখা স্বপ্ন সত্য হয়। আশা করি এই কথাটা আমরা সবাই বলি। দাঁড়ি প্যারা চেঞ্জ করে এই যুক্তিটার ব্যাখ্যা। এখানে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে দাঁড়ি কেননা কোনো কোনো ক্ষেত্রে ভোরবেলায় দেখা স্বপ্ন সত্য হয় না। দাঁড়ি কিন্তু এখানে সেই বিষয়টি নজর না দিয়ে আমরা সিদ্ধান্ত করি ভোরের স্বপ্ন সত্য হয়। দাঁড়ি তাই এই জাতীয় সিদ্ধান্ত প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষে দুষ্ট হয়। দাঁড়ি এবার প্যারা চেঞ্জ করে নেক্সট পয়েন্ট লিখবে, খ নাম্বার পয়েন্ট লিখবে প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ। এটা এবার ব্যাখ্যাটা, কোনো ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে পর্যবেক্ষণ না করে যদি কোনো অপ্রয়োজনীয় বিষয়কে কারণ হিসাবে গণ্য করা হয় তখন এই দোষ ঘটে। যেমন পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃতকার্যতার কারণ। এটা এবার ব্যাখ্যা, এই উক্তিটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট। দাঁড়ি কেননা এক্ষেত্রে পর্যবেক্ষণের প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থাগুলিকে যেমন ছাত্রটির পাঠে অবহেলা কঠিন প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে ছাত্রটির অসুস্থতা প্রভৃতি প্রত্যক্ষ করা হচ্ছে না। দাঁড়ি কেবলমাত্র ছাত্রটির অকৃতকার্যতার জন্য পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতিকেই কারণ বলে গণ্য করা হয়েছে, কাজেই সিদ্ধান্তটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট। নোটটা এখান থেকে ক্লিয়ার, এটা লিখলে 4-এ 4। তো এখান থেকে বাকি যেগুলো পড়িয়েছি সবগুলো পড়লে এই অধ্যায় থেকে 8-এ 8। এখন বিষয় হচ্ছে আমি তোমাদেরকে নোটটা বুঝিয়ে দিব যাতে 1 মিনিটও না লাগে নোটটা মুখস্থ করতে। তাহলে তোমরা লিখে নিবে আজকেই। হ্যাঁ দেখো অপর্যবেক্ষণ দোষ, এই টিকাটার নাম কি? এই টিকাটার নাম হচ্ছে অপর্যবেক্ষণ দোষ। এটা লাস্ট অধ্যায় তোমাদের 12 নম্বর অধ্যায়, ঠিক আছে? এটা অপর্যবেক্ষণ দোষ, টিকাটার নাম অপর্যবেক্ষণ দোষ। এখান থেকে দুটো টিকা আসবে, যেগুলো দেখালাম তোমাদেরকে সেগুলো তোমরা পড়ে নেবে পরপর। রিসেন্ট এক্সট্রা ক্লাসগুলো রিসেন্টলি হলো, তোমরা পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে রিসেন্ট একসাথে সব। এই অধ্যায় ক্লিয়ার, বাকি অধ্যায়গুলো তোমরা এরকম করে প্রত্যেকটা অধ্যায়গুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবে, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস, তোমার যে যে অধ্যায় দরকার। তাহলে এবার আমি বুঝাই। দেখো অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো, অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো না দেখা বা উপেক্ষা করা। উপেক্ষা মানে এড়িয়ে চলা, মানে বিষয়টাকে আমি নজর দেইনি। উপেক্ষা করা আমরাও সাধারণত আমরা বন্ধু বান্ধবদের মধ্যে এটা করে থাকি, উপেক্ষা করি বা দেখেও না দেখার ভান করি, সেই বিষয়টা, ঠিক আছে? তো অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো না দেখা বা উপেক্ষা করা। দাঁড়ি কোনো নির্ভুল সিদ্ধান্ত লাভ করে, নির্ভুল মানে কি? মানে ভুল হবে না এরকম। কোনো নির্ভুল সিদ্ধান্ত লাভ করার জন্য যে বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা উচিত ছিল, মানে আমরা যে কোনো বিষয় কি সাধারণত সঠিক সিদ্ধান্ত নেই, তো সেটাই বলছে যে নির্ভুল মানে যার মধ্যে কোনো ভুল না থাকে, মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেই কথাটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে। তো কোনো নির্ভুল সিদ্ধান্ত লাভ করার জন্য যে বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা উচিত ছিল, মানে যে বিষয়টা আমার ধ্যান দেওয়া উচিত ছিল, যেটাকে নজর দেওয়া উচিত ছিল তা যদি পর্যবেক্ষণ না করা হয়, সেটাকে যদি আমি টার্গেট না করি, সেই বিষয়টাকে উপেক্ষা করি, মানে সেটাকে পর্যবেক্ষণ দেখিনি না করা হয়, তাহলে যে দোষ সৃষ্টি হয় তাকে বলে অপর্যবেক্ষণ দোষ। ক্লিয়ার হয়ে গেল? মানে যেটা দেখার দরকার ছিল সেটা আমি দেখিনি, পর্যবেক্ষণই করিনি, এই জন্য তাকে বলা হয় অপর্যবেক্ষণ দোষ। ক্লিয়ার?
এই অপর্যবেক্ষণ দোষ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ, আরেকটা হচ্ছে প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ। ক্লিয়ার হয়ে গেল? এবার হচ্ছে এই দুটাকে আলোচনা করতে হবে। এখন দেখো এটার একটা আলোচনা করতে হবে। যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে, বলছে যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে, আমি কিন্তু প্রত্যেকটা নোট, শুধু এই নোটটার কথা বলছি না, আমি প্রত্যেকটা যারা পরীক্ষার নোট লিখবে, দুই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় 8-এর, একটা নোট একটা লজিক। তো যে এই অধ্যায়, যেমন এই অধ্যায় তোমার কিন্তু দুই ধরনের প্রশ্ন থাকবে। তো আমি তোমাদের সবচেয়ে বেটার যেটা বলবো, আমি যেভাবে পড়িয়েছি ছাত্রদেরকে এমনভাবে পড়িয়েছি যে টিকা যেভাবে পড়েছি তোমরা সবাই টিকা ওটা লিখবে, ঠিক আছে? কিন্তু এই অধ্যায় থেকে আরেক ধরনের প্রশ্ন আসবে, আমি কিন্তু বলে দিয়েছি, তবুও আরেকবার আমি তোমাদের এই অধ্যায় থেকে সেই ক্লাসটা আমি করাবো। কিন্তু ওটার যেটা লিখতে হবে সেগুলো এগুলোই লিখতে হবে, শুধু ওখানে একটু কারসাজি করতে হবে। কি কারসাজি করতে সেটা বলে দিব। কিন্তু আমি সমস্ত ছাত্রদেরকে দীর্ঘদিন ধরে বলে আসছি, আমার ছাত্রদেরকে এটাই তোমরা লিখবে, কারণ এটাই ওখানে লিখতে হবে, এটা শুধু একটু অন্যভাবে লিখতে হবে। তাহলে এটাতে মাথা খাটানোর কিছুই নেই, ওটাতে একটু মাথা কাটাতে হয়, যেটা আরেক ধরনের প্রশ্ন আসে। তো সেটা আমি তোমাদের করাবো, কিন্তু সেই প্রশ্নটা আমি তোমাদের বলছি, আমি তোমাদের এটা আলোচনা করব, নেক্সট ক্লাসে আলোচনা করব। তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, এই প্রশ্নটা হচ্ছে এরকম ভাবে থাকে, তোমরা দেখে নাও যে নিচের আরোহ যুক্তিগুলিকে বিচার করো ও কোনো দোষ থাকলে বিচার করো। এটা হচ্ছে আরেক ধরনের প্রশ্ন থাকে। তো এটাতে একটু তোমাদের কঠিন মনে হবে, কারণ এটাতে একটু যাচাই করে নিতে হয় সেটা কোন দোষ হয়েছে। কিন্তু সরাসরি যখন আরেকটা আছে টিকা, তো টিকা তো আমি তো লিখে দিচ্ছি, সরাসরি নামটা থাকবে, ব্যাস হয়ে গেল। তো সমস্ত ছাত্রছাত্রীদের সুবিধা হয় টিকাটা, কারণ এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, যাতে নির্ভুল হয়, মানে কোনো ভুল হবে না। ওটাতে তোমরা ধরতে না পারলে ভুল হয়ে যাবে, কিন্তু আমি ওটা ক্লাস করেছি, আবার করাবো। কিন্তু ওটাতে তোমরা উত্তর করে কোনো লাভ নেই, যেভাবে বলেছি টিকা হিসেবে পড়ো, টিকা একদম 100% কমন। বুঝতে পারলাম? তাহলে কি বললাম? এটা হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ। তো যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় দৃষ্টান্ত লক্ষ্য করা হয় না, তখন এই দোষ ঘটে। কি বলছে? যখন কোনো একটা বিষয়ে অনুসন্ধান করতে, মানে আমি ইনকোয়ারি করছি মনে করো, যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় দৃষ্টান্ত লক্ষ্য করা হয় না, মানে যেটা দরকার সেটা আমি লক্ষ্য করি না, তখনই কিন্তু এই দোষটা ঘটে। তখনই হচ্ছে এই প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ ঘটে। এখানে তাই মানে তখন এই দোষ ঘটে, এই দোষ মানে এই দোষটা ঘটে। ক্লিয়ার হয়ে গেল? যেমন একটা উদাহরণ ভালো করে দেখো, যেমন উদাহরণ পয়েন্ট করে লিখবে, যেমন ভোরবেলার দেখা স্বপ্ন সত্য। এটা কিন্তু আমি লাল কালি ইউজ করেছি, তো পরীক্ষা কিন্তু তোমরা লাল কালি ইউজ করবে না। কেন? কারণ দেখতে সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি, তাই বলে তোমরা ব্যবহার করবে না, ঠিক আছে? এবার প্যারা চেঞ্জ করে ভোরবেলার দেখা স্বপ্ন সত্য হয়, এটা আমরা সবাই বলি। এমন একটা উদাহরণ দিয়েছি, ভোরবেলার দেখা স্বপ্ন সত্য হয়। এখানে এবার এটার ব্যাখ্যা করি। এখানে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে, অপর্যবেক্ষণ দোষ ঘটেছে কেন? কেননা কোনো ক্ষেত্রে ভোরবেলা দেখা স্বপ্ন সত্য হয় না। কথাটা তো বলি আমরা সবাই, কিন্তু তাই বলে কি ভোরবেলা দেখা স্বপ্ন সত্য? এত সত্যি কথা তোমরা বলো তো, তোমরা তো স্বপ্ন দেখো, সব স্বপ্ন কি সত্য হয়? এমন তো অনেক স্বপ্ন আছে যেগুলো সত্যই হয় না। তো সেটারই এখন ব্যাখ্যা করতে হবে। এখানে বলছে এখানে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে। এই ধরনের উদাহরণগুলো হচ্ছে এই প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ। এখানে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে কেননা কোনো ক্ষেত্রে ভোরবেলার দেখা স্বপ্ন সত্য হয় না, আশা করি তোমরাও জানো। কিন্তু এখানে সেই বিষয়টি নজর না দিয়ে, কিন্তু সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করিনি। কিন্তু এখানে আমরা সেই বিষয়টি নজর না দিয়ে, নজর মানে লক্ষ্য করিনি, না দিয়ে আমরা সিদ্ধান্ত করি ভোরের স্বপ্ন সত্য হয়। এখানে বলে দিচ্ছি ভোরবেলা দেখা স্বপ্ন সত্য হয়, এটা তো মানে সেই বিষয়টা উপেক্ষা করা হয়েছে। বলছে আমরা সিদ্ধান্ত করি ভোরের স্বপ্ন সত্য হয়, তাই এই জাতীয় সিদ্ধান্ত প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষে দুষ্ট হয়। তো এই ধরনের সিদ্ধান্ত যদি তুমি নাও, তাহলে কিন্তু এটা হবে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ। বুঝাতে পারলাম? এবার চলো নেক্সট, এবার হচ্ছে আরেকটা যেটা পয়েন্ট সেটা আলোচনা করতে হবে। প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ। এটা হচ্ছে এটার পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ, যেগুলোর আরেকটা এর ভাগ। প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ। চলো এটাকে এবার ব্যাখ্যা করা যাক। কোনো ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে পর্যবেক্ষণ না করে যদি কোনো অপ্রয়োজনীয় বিষয়কে কারণ হিসেবে গণ্য করা হয়, তখন এই দোষ ঘটে। এটার ক্ষেত্রে আবার কি? এটার ক্ষেত্রে বলছে যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত
কোনো একটা ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে তুমি আলোচনা না করে অপ্রয়োজনীয় বিষয়গুলিকে যদি তুমি মানে কারণ হিসেবে গণ্য করো, তাহলে যে দোষ ঘটে সেটা হচ্ছে প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ। বুঝতে পারলাম? চলো এবার নেক্সট এটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। উদাহরণটা কি? পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃতকার্যতার কারণ। এমন একটা উদাহরণ নিতে হয়েছে যে উদাহরণটা কিন্তু এই উদাহরণটার মানে তোমার এই যে প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষের উদাহরণ। ঠিক আছে, তো এই উদাহরণটা এখানে যাবে। তো ভালো করে দেখো, বলছে কি বলা হয়েছে, পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃতকার্যতার কারণ। এখানে বলা হয়েছে যে পরীক্ষার পূর্বে মানে তোমার ফাইনাল, যেমন মনে করো এখন ফাইনাল পরীক্ষা তোমার চলে এসেছে, আর মনে করো দেড়টা মাস পর তোমার পরীক্ষা হবে। এবার মনে করো তোমার টিউশন টিচার তোমার বাড়িতে পড়াতে আসেনি। এখানে ওটাই বলা আছে যে পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি মানে ঠিকঠাক পড়াতে আসেনি, অনুপস্থিতি ছাত্রটি অকৃতকার্যতার কারণ। অকৃত মানে মনে করো পাস করতে পারিনি বা খারাপ রেজাল্ট হয়েছে, যে কোনো একটা রেজাল্ট আছে এর মধ্যে, মোট কথা ও সাকসেস হয়নি। ঠিক আছে, তো এখানে ওটাই বলছে পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি, মাস্টারমশাই আসেনি, তাই ওর ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হলো, মানে পরীক্ষায় পাস করতে পারিনি বা ভালো রেজাল্ট হয়নি, যে কোনো একটা ঘটনা হয়েছে। ক্লিয়ার? ওটার মানে ওর খারাপ রেজাল্টের জন্য কে দায়ী? গৃহশিক্ষকের অনুপস্থিতি, মানে ঠিকঠাক আসেনি। এটাকে ব্যাখ্যা, এই ধরনের ব্যাখ্যাটা এইটার উদাহরণ। তো চলো এটা ব্যাখ্যা করা যাক। এই উক্তিটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট, কেননা এক্ষেত্রে পর্যবেক্ষণের প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থাগুলিকে পর্যবেক্ষণের প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থাগুলিকে, যেমন ছাত্রটির পাঠে অবহেলা মানে পড়াশোনা ঠিকঠাক করেনি, অবহেলা, কঠিন প্রশ্নপত্র, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছিল, পরীক্ষার পূর্বে ছাত্রটির অসুস্থতা, পরীক্ষার ঠিক আগে ছাত্র বা ছাত্রীটি যাই হোক ছাত্রটি হচ্ছে অসুস্থতা, শরীর খারাপ ছিল প্রভৃতি প্রত্যক্ষ করা হচ্ছে না, সেগুলো কিন্তু দেখা হচ্ছে না। মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রয়োজনীয় পর্যবেক্ষণ পারিপার্শ্বিক অবস্থাগুলি, যেটার মানে আরও ছিল কারণগুলো, তার মধ্যে কি ছেলেটা হয়তো পড়াশোনা করেনি, কঠিন প্রশ্নপত্র হয়েছিল, পরীক্ষার পূর্বে ও অসুস্থ ছিল, সেই বিষয়গুলোকে কিন্তু লক্ষ্য করা হচ্ছে না। কি লক্ষ্য করা হলো? যে পরীক্ষার আগে মাস্টারটা পড়াতে আসেনি, এটাই বলা হলো, তার জন্য ওর রেজাল্টটা খারাপ হলো। কিন্তু এই রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কি ওর মাস্টারটাই দায়ী? আরও তো অনেক কারণ থাকতে পারতো, শুধু এই কারণগুলো না, আরও অনেক কারণ থাকতে পারে, যেগুলোকে তুমি নিজের ভাষাও লিখতে পারো। মনে করো বাড়ির সবার বাড়িতে কেউ ছিল না, খাবার দাবার ঠিক ছিল না, বা মনে করো লাইন ছিল না, ইলেকট্রিক, মানে যে কোনো কিছু একটা আরো অনেক অজস্র কারণ থাকতে পারে। সেই সময় একটা ভয়ের পরিবেশ ছিল, সেই সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল, তো বিভিন্ন ধরনের কারণ হতে পারে। এরকম তুমি অজস্র কারণ নিজে আরো অ্যাড করে দিতে পারো, এমন নয় যে এই কটাই দিতে হবে, আরো অ্যাড করতে পারো। তো সেগুলোকে লক্ষ্য না রাখে, সেগুলো এর অজস্র যে কারণ ছিল পারিপার্শ্বিক অবস্থার, হ্যাঁ বাড়িতে কেউ ছিল না, আরো অনেক কারণ হতে পারে, সেগুলোকে নজর না দিয়ে তুমি খালি একটাই কারণ খুঁজলে কি মাস্টারটা পড়াতে আসেনি ওই জন্য ওটা। কিন্তু এটাও তো হতে পারে পরীক্ষা দিতে গিয়ে ওর শরীর খারাপ হয়ে গেছে, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন ছিল, বা মনে করো ওর ঘুমিয়ে গেছিল, পড়াশোনা করেনি, তার আগে রাতে শরীর খারাপ, বিভিন্ন ধরনের কারণ, বা বাড়িতে ভয়ের পরিবেশ ছিল না, বা ভয়ের পরিবেশ ছিল, বাড়ির কেউ ছিল না বাড়িতে, বা ওর আরো অজস্র কারণ। তো এই ধরনের কারণগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে না, বলা হচ্ছে না, শুধু কি বলা হচ্ছে, কেবলমাত্র ছাত্রটির অকৃতকার্যতা মানে ছাত্রটির যে রেজাল্ট খারাপ হয়েছে সেটার জন্য পরীক্ষার পূর্বে তার আগে গৃহশিক্ষকের অনুপস্থিতিকেই কারণ বলে গণ্য করা হয়েছে। শুধুমাত্র কি বলা হলো যে পরীক্ষার আগে ওই মাস্টারটা পড়াতে আসেনি, এর জন্যই ওর রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু তুমি সেটা কিন্তু দরকার ছিল না, ওর যে অন্যান্য কারণ সেগুলোকে তুমি জাস্টিফাই করলে না, তুমি কি করলে, পরীক্ষার আগে মাস্টারটা আসেনি, ব্যাস তার জন্য ওর রেজাল্টটা খারাপ হলো। বুঝতে পারলাম? তো এই ধরনের যুক্তি যদি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কাজেই, ওই জন্য বলছে কাজেই সিদ্ধান্তটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট। ক্লিয়ার? ব্যাস এই হলো নোট। আশা করি এখন 1 মিনিটও লাগবে না এই টিকা তোমাদের মুখস্থ করতে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো। এই জন্য বলি যে আমার ক্লাস যে করবে তার 80তে 80, তার কারণ তোমরা আছে, অবশ্যই আছে। প্রত্যেকটা নোট যেমন তোমাদের মুখস্থ হবে, প্রত্যেকটা লজিক অনেক টিচার আছে যারা পড়ায়, টাকা দিয়ে টিউশন পড়ে, মাসের পর মাস টাকা দিয়ে অনেক টিউশন পড়ায়, কিন্তু ছাত্ররা বুঝতে পারছে কিনা, ছাত্ররা কিভাবে পড়ালে বুঝবে সেই টেকনিকটা অ্যাপ্লাই করে না, কারণ এতে পরিশ্রম হয় টিচারের, কিন্তু সেই খাটনিটা খাটে না। একমাত্র আমি টিউশন টিচার, যে আমি এখানে রেগুলার ক্লাস করাই, ছাত্রছাত্রীদের রেগুলার ক্লাস করাই, যাতে তারা 80তে 80 পায়। আশা করি তোমরা দুটো ভেরিফাই করলে তোমরা বুঝে যাবে প্রত্যেকটা অধ্যায়।
আমি বললাম তো, যে স্টুডেন্ট টিউশনে গিয়ে টাকা দিয়ে পড়ে ক্লাসটা করে বুঝতে পারিনি, যে অধ্যায় যে কোনো অধ্যায় বুঝতে পারিনি, সেই স্টুডেন্ট মানে তুমি যদি হও, তুমি সেই অধ্যায়টা আমার চ্যানেলে আমার টিউশনটা, ইউটিউবের টিউশনটা করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি 100% পারবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। তোমার যে কোনো অধ্যায়, সেটা বচন, যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, আমি এমন এমন টেকনিক দিয়ে ক্লাস করিয়েছি, এমন এমন টেকনিক অ্যাপ্লাই করেছি, বুঝবে না 100%, মানে 100% বুঝতেই হবে, বোঝার বাইরে যাবে না। নিজেই তুমি প্রত্যেকটা প্রশ্ন, যে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসলে প্রত্যেকটা অধ্যায়ের, এই জন্য আমি বলি 80-80। তো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো, এইভাবে প্রত্যেকটা অধ্যায় নোট যা যা দিয়েছে সিলেবাস অনুযায়ী সব পড়ো, কেউ আটকাতে পারো। প্লিজ সঙ্গে রিকোয়েস্ট, তোমাদের এক একটা শেয়ার তোমাদের এক একটা বন্ধুর কাছে পৌঁছাবে, যাতে সেও ভালো রেজাল্ট করার সুযোগ পায়। তো প্লিজ, আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, যারা টিউশনে গিয়ে বুঝতে পারছে না, যারা ভালো রেজাল্ট করতে, তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। তো প্লিজ যত বড় শেয়ার করো, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও, প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে দাও। মেইন ক্লাস ভিডিওস অপশনে, সঙ্গে কমিউনিটি পোস্ট চেক করবে, প্রত্যেকটাই তোমরা সব কিছু পেয়ে যাবে।